নমস্কার, জিএস গুরু পুরুলিয়া ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব এবং এই বিষয় সম্পর্কে হয়তো অনেকেই অবগত হয়েছেন, অনেকেই জানেন। তো দেখুন, ভিডিওটি হচ্ছে কিন্তু ইন্ট্রোডাকশনস অফ হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড বিষয়ে, যেখানে কিন্তু ক্লাস 1 থেকে 8 পর্যন্ত, যেটা আমাদের বেসিক এডুকেশন, এ বিষয় সম্পর্কে আপনাদের হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড বানাতে হবে। তো আপনারা কিভাবে বানাবেন, কিভাবে বানালে আপনাদের সহজ হবে, আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটাই আলোচনা করব। তো দেখুন, এখানে বলা রয়েছিল যে 21/6/2024 তারিখে একটা নোটিফিকেশন করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে। তো এখানে বলা হয়েছিল যে এই শিক্ষাবর্ষ থেকেই কিন্তু হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড আপনাদেরকে চালু করতে হবে, কিন্তু বিভিন্ন কারণে, কারণ এখানে বেশ কিছু চেঞ্জেস হয়েছে, যার কারণেই কিন্তু এই শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে না। অর্থাৎ আগামী বছর 2025 সালের শিক্ষাবর্ষ থেকে কিন্তু প্রতিটি স্কুলে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড চালু হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটি দেখার আগে আপনাদের বলে রাখবো যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো প্রথমেই আমি আপনাদেরকে একটা ধারণা দিই যে হোলিস্টিক রিপোর্ট কার্ড ব্যাপারটা সম্পর্কে অনেকেই জানেন না হয়তো। তো দেখুন, এই হোলিস্টিক রিপোর্ট কার্ডটা কি জিনিস, কেন এটা ইন্ট্রোডিউস করা হয়েছে আমাদের শিক্ষাবর্ষে। তো দেখো, এর আগে আমরা কিন্তু যে মার্কশিটটা বাচ্চাদের দিতাম, যে প্রোগ্রেস রিপোর্টটা বাচ্চাদের দিতাম, সেখানে কি ছিল, এরপরে কি হয়েছে। আগে আমরা যে মার্কশিটটা বাচ্চাদের দিতাম, সেই মার্কশিটটা ছিল কিন্তু পুরো সিসিই, অর্থাৎ কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ এভলিউশন, এই বিষয়কে কেন্দ্র করে, যেখানে কিন্তু ক্লাস 1 থেকে 8 পর্যন্ত এই মার্কশিটটা দেওয়া হতো। সেখানে কিন্তু আমাদের 5টা ইন্ডিকেটরের উপর বেস করে আমরা কিন্তু একটা প্রোগ্রেস রিপোর্ট বানাতাম। তাহলে 5টা ইন্ডিকেটর কি ছিল, সেখানে কি ছিল, অংশগ্রহণ, সেখানে ছিল প্রশ্ন করা এবং অনুসন্ধানে আগ্রহ, সেখানে ছিল ব্যাখ্যা এবং প্রয়োগের সামর্থ্য, সেখানে ছিল সমানুভূতি এবং সহযোগিতা, সেখানে ছিল নান্দনিকতা এবং সৃষ্টিশীলতার প্রকাশ। এই 5টা ইন্ডিকেটরের উপর বেস করে কিন্তু আপনাকে একটা বাচ্চাকে জাজ করতে হতো। তো এরপরে দেখো, আজকের এই ভিডিওতে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। তো এখানে সিসিই থেকে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কেন করা হলো, এখানে কি কি চেঞ্জেস রয়েছে, সে বিষয় সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। মোটামুটি 10 থেকে 15 মিনিটের একটা ভিডিও হবে। একটু ধৈর্য ধরে দেখবেন, পুরো বিষয়টা আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন এখানে, তো আমাদের যে নিউ এডুকেশন পলিসি, অর্থাৎ 2020 নিউ এডুকেশন পলিসি, এর সাথে সারিবদ্ধভাবে কিন্তু পশ্চিমবঙ্গ শিক্ষার্থীদের ব্যক্তিত্ব এবং জীবন দক্ষতা বিকাশের জন্য একটা রিপোর্ট কার্ড চালু করেছেন। তো এই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড যে মানে উদ্যোগটা, এটা কিন্তু এনসিইআরটি এর দ্বারা কিন্তু একটা নির্দেশিকা, তারা একটা নির্দেশিকা গাইডলাইন্স প্রকাশ করেছিল এবং এটা মেনেই কিন্তু এটা চলছে। তো দেখুন, 2024 সালের শিক্ষাবর্ষে এটা কিন্তু চালু হয়ে যাওয়ার গল্প, যেখানে কিন্তু সেন্ট্রাল স্কুলগুলো অলরেডি চালু হয়ে গেছে। তো এখানে দেখবেন একটা যে সামগ্রিক প্রোগ্রেস যে রিপোর্ট কার্ডটি, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অগ্রগতির একটা ব্যাপক দৃশ্য প্রদান করবে। আর এখানে দেখুন, একটা ট্রেডিশনাল যে ক্লাস ভিত্তিক মূল্যায়নের পাশে এই রিপোর্ট কার্ডগুলি একাডেমিক কর্মদক্ষতা এবং ব্যক্তিগত বৃদ্ধি সহ শিক্ষার্থীদের যে একটা সামগ্রিক বিকাশ, সেটাকে কিন্তু ক্যাপচার করবে, সেটাকে ধরে রাখবে। স্কুলগুলি কি করছে দেখুন, যেহেতু এটা 2024 সালের শিক্ষাবর্ষে চালু হয়ে যাওয়ার গল্প, তো বিভিন্ন কারণে সেটা হয়ে উঠছে না। আশা করি জানুয়ারি থেকেই কিন্তু এটা চালু হয়ে যাবে, অর্থাৎ আগামী শিক্ষাবর্ষে, যেটা 2025 সালের শিক্ষাবর্ষ, এখান থেকেই কিন্তু এই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কিন্তু চালু হয়ে যাওয়ার গল্প। তো এখানে দেখুন, প্রতিটি সার্কেলে প্রায় কিন্তু এই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সম্পর্কে আপনাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। তো এখানে সেই কার্ডগুলো আপনাদেরকে দেওয়া হবে এবং এখানে প্রতি মাস অন্তর মানে একটা করে মূল্যায়ন হবে, ঠিক আছে। তো এই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কেন আনা হলো, তাহলে দেখো, হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড শুধুমাত্র ছাত্রদের জ্ঞান অর্জনেই নয়, তাদের ব্যক্তিগত,
তাদের সামাজিক বিকাশের বিস্তারিত কিন্তু বিবরণ দেবে। এখানে শিক্ষার্থীদের নাম, ঠিকানা, আধার নাম্বার, তার রক্তের গ্রুপ সমস্ত তথ্য থাকবে। এখানে তার যে বাংলা শিক্ষা পোর্টালের আইডি রয়েছে সেটাও থাকবে। তো দেখুন, এই নতুন মূল্যায়ন কাঠামো শিক্ষার্থীর শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক বিকাশের উপর জোর দেওয়া হবে। এবং যেহেতু পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয়ের পরিকাঠামো ঠিকঠাক নয়, তবু বলে রাখি যে এটা একটা বিশাল চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায়। তো এই নড়বড়ে যে শিক্ষা ব্যবস্থা সিস্টেম, এই সিস্টেমে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কতটা ফলপ্রসূ হবে সেটা কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়। তো বলে রাখি যে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড যদি চালু হয় এবং সঠিকভাবে সঠিক তত্ত্বাবধানে যদি কাজ হয়, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ব্যাপক উন্নতি সাধন হবে। তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা একেবারে কিন্তু ঘুরে দাঁড়াবে। যেহেতু এটা পশ্চিমবঙ্গের ব্যাপার নয়, তাহলে এনসিইআরটি অনুযায়ী এটা হচ্ছে যে হোলিস্টিক রিপোর্ট কার্ড, এটা কিন্তু সারা দেশের ব্যাপার। তো দেখুন, আপনি অ্যাজ এ টিচার কিভাবে হোলিস্টিক রিপোর্ট কার্ড ফিল আপ করবেন একেবারে সুষ্ঠু শান্তি মনে। তো দেখুন, প্রত্যেক স্টুডেন্টের যে 360 ডিগ্রি প্রোগ্রেসের গল্প বলা হয়েছে, যে 360 ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রি হোলিস্টিক প্রোগ্রেসের জন্য ক্লাস 1 থেকে 8 পর্যন্ত এই রিপোর্ট কার্ড, ঠিক আছে। তো দেখুন, ক্লাসরুমে নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলির কালেকটিভ এভিডেন্সের ভিত্তিতে কিন্তু একটা শিশুর প্রোগ্রেস হওয়ার যে কম্প্রিহেন্সিভ রিপোর্ট, সেটাই কিন্তু হোলিস্টিক রিপোর্ট কার্ড। আর এটা হচ্ছে কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। তো দেখুন, 2025 সালের একাডেমিক ইয়ার থেকে এটা চালু হচ্ছে। তো এখানে কি রয়েছে, এর আগে কি ছিল, যেটা আমাদের সিসিই ছিল। তো তার আগে দেখে নিন একটা হোলিস্টিক রিপোর্ট কার্ডের যে ফর্মটা। তো এখানে দেখবেন প্রথমে রয়েছে ছাত্রছাত্রীর নাম রয়েছে, ছাত্রছাত্রীর নাম রয়েছে, তার ডেট অফ বার্থ রয়েছে, আইডি রয়েছে, আধার কার্ড রয়েছে, ব্লাড গ্রুপ রয়েছে, বাবার নাম রয়েছে, মায়ের নাম রয়েছে। দেখুন, এখানে একটা ছবি লাগাতে হবে আপনাকে। আর এখানে হচ্ছে গার্জেনের নাম রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট পেজ, এটা থাকছে বাচ্চার পুরো ডিটেলস। এরপর দেখুন, এখানে আরো ডিটেলস রয়েছে। তো এখানে কোন কোন ইন্ডিকেটরের উপর বেস করে আপনি কিন্তু ট্রিট করবেন একটা বাচ্চার। তো দেখুন, এরপরে দেখুন আবার ক্লাস 1 এর হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। এখানে বিদ্যালয়ের নাম থাকবে, অ্যাড্রেস থাকবে, বিদ্যালয়ের ডাইস কোড থাকবে, বিদ্যালয়ের ইমেল আইডি থাকবে, বিদ্যালয়ের ওয়েবসাইট থাকবে এবং বিদ্যালয়ের ফোন নাম্বার থাকবে। এটা একটা পেজের মধ্যে থাকছে আপনার। তারপর কিন্তু আবার আপনাকে ফিল আপ করতে হবে ছাত্রছাত্রীদের নাম, সে কোন ক্লাসে পড়ে, সেকশন কি, রোল নাম্বার কত, জেন্ডার কি, ডেট অফ বার্থ, তার আইডি দিতে হবে, তার আধার কার্ডের নাম্বার দিতে হবে, তার ব্লাড গ্রুপ দিতে হবে, তার হাইট কতটা, তার ওয়েট কতটা অর্থাৎ ওজন কতটা, তার বাবার নাম, মায়ের নাম, গার্জেনের নাম, বাচ্চার যদি কোনো কন্টাক্ট নাম্বার থাকে সেটা দিতে হবে, বাচ্চার ঠিকানা দিতে হবে। ওকে, এবং সেই বাচ্চাটা CWSN কিনা মানে দিব্যাঙ্গ কিনা, তাহলে সেটা যদি ইয়েস হয় তাহলে ইয়েস দেবেন, যদি নো হয় তাহলে নো দেবেন। তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে পুরো ডিটেলস, হচ্ছে স্টুডেন্টের ডিটেলস আপনি কিন্তু ফিল আপ করলেন। ওকে, তো এরপর দেখুন আপনার, দেখুন এখানে সিস্টেম দেওয়া রয়েছে। এই সিস্টেমটা কি হচ্ছে, দেখুন এখানে আমরা কিন্তু এর আগে দু ধরনের এক্সাম সম্পর্কে জেনেছিলাম। একটা হচ্ছে কি যে ফরমেটিভ এভ্যালুয়েশন, আর একটা হচ্ছে সামেটিভ এভ্যালুয়েশন, ঠিক আছে। আমি এই প্রসঙ্গে একটা উদাহরণ আপনাদের সাথে শেয়ার করি, খুব সহজে আপনারা বুঝে যাবেন যে কোনটা ফরমেটিভ এভ্যালুয়েশন আর কোনটা সামেটিভ এভ্যালুয়েশন, ঠিক আছে। মনে করুন, ধরুন একদিন এক জামাইবাবুর বাড়িতে এক শালিকা আসবে, অর্থাৎ জামাইবাবুর যে শালি সে বাড়িতে আসবে। তো জামাইবাবু সারা সকাল থেকে একেবারে বিজি হয়ে আছেন যে কিভাবে তার শালিকে খুশি করা যায়। সে সকালবেলায় মাংস নিয়ে এসেছে, মাংস সে নিজের হাতে রান্না করেছে, নিজের হাতে রান্না করার পরে সেটা সে নুন দিয়েছে, তেল দিয়েছে, একদম পরিমাণ মতো সবকিছু মশলাপাতি দিয়ে মাংস রেডি করেছে। এরপর সে খেতে দিচ্ছে, তার শালিকাকে খেতে দিচ্ছে। তারপরে একটু জামাইবাবু চেখে নিয়েছে যে তার মাংসটা কেমন হয়েছে। তাহলে দেখছে নুন একটু বেশি হয়েছে, তখন হালকা পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছে যাতে নুনটা পরিমাণ মতো হয়ে যায়।
তারপরে সে খাচ্ছে খাচ্ছে, শালি বসে আছে, জামাইবাবু বসে আছে, সবাই খাচ্ছে। তো এরপর শালি বলবে যে না বাবারে, মাংসটা তো জামাইবাবু খুব মানে কে রান্না করেছে? তখন দিদি বলবে যে জামাইবাবু রান্না করেছে। তাহলে যে মাংসটা তো খুব সুন্দর রান্না করেছে। তাহলে এই যে মানে উদাহরণটা বললাম, তখন কিন্তু জামাইবাবুর মনটা একেবারে ভরে উঠলো। তাহলে এই উদাহরণটা যেটা বললাম, যে পুরো প্রসিডিওরটাই হচ্ছে আপনার ফর্মেটিভ এভলিউশন, আর কমপ্লিট যে রেজাল্ট পেলো অর্থাৎ মাংসটা কেমন রান্না হয়েছে, এটা হচ্ছে কিন্তু সামেটিভ এভলিউশন, মানে এট দ্য এন্ড অফ আ সেশন, মানে কোনো একটা সেশনের শেষে যেটা হচ্ছে সেটাই কিন্তু সামেটিভ এভলিউশন। তাহলে দেখুন এখানে ফর্মেটিভ এভলিউশন এর আগে কেমন ছিল, ঠিক আছে? তাহলে ফর্মেটিভ এভলিউশন মানে কি, অর্থাৎ একটা বাচ্চাকে আপনি এই যে 5টা ইন্ডিকেটর এর আগে ছিল, অর্থাৎ সিসিই অর্থাৎ কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ এভলিউশনে যে 5টা ইন্ডিকেটর ছিল, তার উপর বেস করে আপনারা কিন্তু একটা বাচ্চার ফর্মেটিভ এভলিউশন করতেন, ঠিক আছে? তো এর আগে কেমন নাম্বার ছিল দেখুন। ফর্মেটিভ এভলিউশনে যে নাম্বারগুলো ছিল, যেটাকে আমরা প্রস্তুতকালীন মূল্যায়ন বলে থাকি, ফর্মেটিভ এভলিউশন, এখানে কিন্তু আমার যেহেতু ফর্মটা কালার নয়, যার কারণে আপনাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে। তো যাই হোক, এখানে ফর্মেটিভ এভলিউশন যেটাকে আমরা প্রস্তুতিকালীন মূল্যায়ন বলে থাকি। তো দেখুন এটা এর আগে আপনাকে 5টা ইন্ডিকেটরের উপর বেস করে আপনাকে ঠিক করতে হতো। তো এর আগে নাম্বার ছিল ফার্স্ট ফর্মেটিভে 10 নাম্বার, সেকেন্ড ফর্মেটিভে 20 নাম্বার এবং থার্ড ফর্মেটিভে 20 নাম্বার, এই করে একটা ভাগ ছিল। বাট নাও বর্তমানে কি হয়েছে, এটাকে ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ফার্স্ট ফর্মেটিভকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, সেকেন্ড ফর্মেটিভকেও আবার 3টে ভাগে ভাগ করা হয়েছে, থার্ড ফর্মেটিভকেও আবার কিন্তু 3টে ভাগে ভাগ করা হয়েছে। তো দেখুন এখানে প্রথম ফর্মেটিভে থাকছে আপনার 1, 2, 3, এখানে প্রতিটি বিভাগে কিন্তু 20 করে নাম্বার থাকছে, ঠিক আছে? তো দেখুন এই যে তারপরে হয়ে যাবে আপনার সামেটিভ এভলিউশন, আবার দেখুন সেকেন্ড ফর্মেটিভ এভলিউশন শুরু হচ্ছে, সেটাকেও আপনার 3টে পার্টে ভাগ করা হয়েছে। এরপর ধরুন আপনি যদি ধরে নেন এটা আমি জানুয়ারিতে করলাম, এটা আমি ফেব্রুয়ারিতে করলাম, এটা আমি মার্চে করলাম, তাহলে দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অর্থাৎ 3টে ফর্মেটিভকে আমি 3টে মাসে করলাম। তারপরে অর্থাৎ আমি একটা বাচ্চাকে পুরো পর্যবেক্ষণ করলাম 3 মাস জুড়ে। তাহলে এখানে প্রথম মাসে জানুয়ারি মাসে ওই বাচ্চাটার আপনি কি প্রোগ্রেস দেখতে পেলেন, তাহলে 20 নাম্বারের মধ্যে একটা মোটামুটি মার্কস আপনি দিয়ে দিলেন তাকে। ফেব্রুয়ারি মাসে তার কি প্রোগ্রেস দেখতে পেলেন, আপনি তার মোটামুটি একটা মার্কস দিয়ে দিলেন ফেব্রুয়ারি মাসে। মার্চ মাসে আপনি কি প্রোগ্রেস দেখতে পেলেন, আপনি একটা মার্কস দিয়ে দিলেন, ঠিক আছে? তাহলে 3টে দেখুন পরপর 3 মাসে হয়ে যাচ্ছে। এপ্রিল মাসে হয়ে যাবে কি আপনার, এপ্রিল মাসে হচ্ছে আপনার সেই মার্কস এন্ট্রি এসএমএস পোর্টালে আপনি সেই মার্কস এন্ট্রি করবেন, এবং এপ্রিল মাসে আপনি কি নেবেন, এপ্রিল মাসে আপনি নেবেন কিন্তু সামেটিভ এভলিউশন, অর্থাৎ বছর শেষে কিন্তু 3টে সামেটিভ এভলিউশন হবে, ঠিক আছে? তো এক্ষেত্রে অর্থাৎ টোটাল এইভাবে 9 বার কিন্তু সারা বছরে ফর্মেটিভ এভলিউশন হবে। ওকে, তাহলে প্রতিটির জন্য একই। তাহলে এক্ষেত্রে আপনি মার্কস, এখানে হচ্ছে এপ্রিল হয়ে গেল, আবার এপ্রিলের পর মে, জুন, জুলাই, আগস্টে আবার কিন্তু সামেটিভ এভলিউশন এবং মার্কস আপলোড। তারপরে হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, অর্থাৎ 9 মাস জুড়ে আপনি কিন্তু ফর্মেটিভ এভলিউশন নিলেন। 3 মাসে অর্থাৎ এপ্রিল মাসে একটা সামেটিভ, তারপরে আগস্ট মাসে একটা সামেটিভ, আর ডিসেম্বর মাসে একটা সামেটিভ, 3টে সামেটিভ আপনি এক্সাম নিলেন। এরপর দেখবেন যে ফর্মেটিভ এভলিউশন জেনারেলি প্রতি মাসে 3rd উইকে করতে হবে, আর 4th উইকে রিমিডিয়াল টিচিং করতে হবে। তাহলে এখানে দেখুন একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, যেটা আপনি জানুয়ারিতে করছেন, এই জানুয়ারির কোন সময় করবেন, আপনি সারা মাস আপনি পর্যবেক্ষণ করলেন, একেবারে মাসের শেষে 3rd উইকে আপনি করলেন। আর যদি কোনো আপনি খামতি দেখেন, তাহলে আপনাকে 4th উইকে কি করতে হবে, তার রিমিডিয়াল টিচিং করতে হবে। এরপরে দেখুন এটা, তাহলে দেখুন এইগুলো কিন্তু মানে যে প্রতিটি ক্লাস অর্থাৎ 1 to 8, যেখানে আপনার এই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড চালু করা হয়েছে 1 to 8, প্রতি ক্লাসে কিন্তু এই প্রসেসটা পুরোটাই সেম, ঠিক আছে? তো এক্ষেত্রে এর আগে আমাদের যে সাবজেক্ট গুলো ছিল ক্লাস 1 এবং 2 এ, সংযোগ স্থাপনের সক্ষমতা, সমন্বয় সাধনের সক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা, আরেকটা ছিল মানসিক ও শারীরিক সমন্বয়
সাধনের সক্ষমতা। হয়তো এরপরে আমরা কিন্তু সেই নামগুলো দেখব না, কারণ দেখুন এখানে 1 এ যেটা দেওয়া রয়েছে প্রথম ভাষা, সেকেন্ড ভাষা, ম্যাথমেটিক্স, আর্ট এন্ড এডুকেশন এন্ড হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন, এইভাবে আপনার কিন্তু ভাগ রয়েছে। তো এখানে দেখুন প্রতিটি ফরমেটিভ এভলিউশনে রয়েছে 20 নাম্বার, তার অর্ধেক 10 নাম্বার। সেখানে প্রতিটি জায়গাতে একই, মানে যতটা নাম্বার ফরমেটিভে দেওয়া রয়েছে, যখন আপনার আর্ট এন্ড এডুকেশন বা হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন আপনি করছেন, তখন কিন্তু আপনার তার অর্ধেক নাম্বার দেওয়া রয়েছে। তো এরপর দেখুন আপনার বছর শেষে অর্থাৎ 3টে আপনাকে সামেটিভ এভলিউশন কিন্তু নিতে হবে। তো এখানে দেখুন আপনার থাকবে সামেটিভ এভলিউশনে, এর আগে যে নাম্বার ছিল সামেটিভ এভলিউশনে, এখানে ছিল ফার্স্ট এভলিউশনে 10 নাম্বার, সেকেন্ড সামেটিভ এভলিউশনে 10 নাম্বার, আর থার্ড এভলিউশনে ছিল 30 নাম্বার। এটা প্রথম শ্রেণীর ক্ষেত্রে এর আগে ছিল। এরপরে যেটা হয়ে গেল সেটা হচ্ছে আপনার দেখুন ফার্স্ট এভলিউশনে যেটা হবে, এর আগের গল্পটা আমি বললাম, অর্থাৎ সিসিই তে যেটা ছিল, এরপরে অর্থাৎ হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে যেটা হচ্ছে ফার্স্ট এভলিউশনে 20 নাম্বার থাকবে, সেকেন্ড এভলিউশনে 30 নাম্বার থাকবে, এবং থার্ড এভলিউশনে আপনার 50 নাম্বার থাকবে, অর্থাৎ টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে। এখানে আপনাকে পার্সেন্টেজ লিখতে হবে। আর তার অর্ধেক রয়েছে দেখুন এখানে আর্ট এন্ড ওয়ার্ক এডুকেশন, হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন, তার অর্ধেক করে এখানে কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ টোটাল এখানে 50 নাম্বারের পরীক্ষা হবে। তাহলে এখানে আপনি ফরমেটিভ এভলিউশনের পর আপনি যখন সামেটিভ এভলিউশন কন্ডাক্ট করবে, তাহলে আপনার কিন্তু প্রতি বছর 3টে করে সামেটিভ এভলিউশন কন্ডাক্ট হয়। তাহলে একটা হচ্ছে এপ্রিল মাসে অর্থাৎ ফরমেটিভ এভলিউশন শেষের পরে, একটা হচ্ছে আগস্ট মাসে, আর একটা হচ্ছে ডিসেম্বর মাসে। ওকে, 3টে ফরমেটিভ এভলিউশন আপনাকে মানে হচ্ছে সামেটিভ এভলিউশন আপনাকে নিতে হবে। তো দেখুন এক্ষেত্রে আপনার কিন্তু হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট অনুযায়ী ক্লাস 1 এবং 2 সাবজেক্ট, আর তাদের যদি আমরা মার্কস ডিস্ট্রিবিউশন দেখি, তাহলে এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে দেখুন এখানে ফরমেটিভ এভলিউশনের ক্ষেত্রে বলছি, দেখুন এখানে কিন্তু 20x9, ঠিক আছে, তাহলে 20x9। ওকে, তাহলে এরকম করে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আর্ট এন্ড এডুকেশন, হেলথ এন্ড এডুকেশন, এই করে আপনার মানে যে 3টি ফরমেটিভ এভলিউশনের ক্ষেত্রে সেম মার্কস ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। আর 1 এবং 2 সাবজেক্ট এবং মার্কস ডিস্ট্রিবিউশন কিন্তু ফরমেটিভ এভলিউশনে হচ্ছে, মানে ফরমেটিভে হয়ে গেল। এরপর দেখুন সামেটিভ এভলিউশনের ক্ষেত্রে আলাদা আলাদা রয়েছে। তো এখানে দেখুন রয়েছে 20, 30, 50। ওকে, তাহলে 20-এর একটা এক্সাম দিতে হবে, 30-এর একটা এক্সাম দিতে হবে, এবং 50-এর একটা এক্সাম আপনাকে মানে হচ্ছে বাচ্চাদের নিতে হবে, ঠিক আছে। তো এখানে ক্লাস 1, 2 এর মতো ক্লাস 3, 4, 5 ফরমেটিভ এবং সামেটিভ এভলিউশনের যে মার্কস ডিস্ট্রিবিউশন ব্যাপারটা, সেগুলো কিন্তু প্রতিটারই একই, ঠিক আছে। অর্থাৎ ক্লাস 1 থেকে 5 পর্যন্ত প্রতিটির ক্ষেত্রে একই রয়েছে, ঠিক আছে। এরপরে 6 থেকে 8 পর্যন্ত তার মার্কস ডিস্ট্রিবিউশন মানে যে রয়েছে ফরমেটিভ এভলিউশনের ক্ষেত্রে, যেটা ওখানে 20 নাম্বার ছিল, এখানে দেখুন একে 20 নাম্বার ছিল, সেটা ওখানে 30 নাম্বার হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে ফরমেটিভ এভলিউশনের ক্ষেত্রে বললাম। আর সামেটিভ এভলিউশনের ক্ষেত্রে 30, 50 আর 70, ঠিক আছে, 30, 50 এবং 70। তো দেখুন এখানে আপনার যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তাহলে এখানে কিন্তু আপনি কি বলবেন, যেগুলো দেখলে ইজিলি বুঝতে পারবেন যে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত কোন কোন শ্রেণীর কি কি সাবজেক্ট রয়েছে এবং কি কি মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে হয়েছে। তো দেখুন ফরমেটিভ এভলিউশন ইন্ডিকেটর এর ভিত্তিতে কিন্তু মানে হবে, অর্থাৎ দেখুন এর আগে আপনাকে বলেছিলাম যে সিসিই যখন কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ এভলিউশনে 5টা ইন্ডিকেটরের উপরে বেস করে আমাকে কিন্তু একটা বাচ্চার প্রোগ্রেস দেখতে হতো। এখানেও কিন্তু রয়েছে বেশ কিছু ইন্ডিকেটর দেওয়া রয়েছে, যেগুলো দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন একটা বাচ্চার প্রোগ্রেস কেমন। ওকে, তো দেখুন এখানে প্রথম যেসব ইন্ডিকেটর গুলো রয়েছে আমি সে বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু আপনাকে দেখতেই হবে এবং কিভাবে আপনি ডিস্ট্রিবিউশন করবেন। তো প্রথম দেখুন এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি এন্ড লাইফ স্কিল, তাহলে ব্যক্তিত্ব ও জীবনশৈলীর বিকাশ। তো এখানে দেখুন ব্যক্তিত্ব এবং জীবনশৈলীর বিকাশ আপনি কিভাবে করবেন একটা বাচ্চার। তো দেখুন এখানে
চারটা মানে গ্রেড দেওয়া রয়েছে এ বি সি ডি। এ মানে হচ্ছে ভেরি গুড, বি মানে হচ্ছে গুড, সি মানে হচ্ছে স্যাটিসফ্যাক্টরি, আর ডি মানে হচ্ছে রিকোয়েস্ট মোর ডেভেলপমেন্ট, আরো দরকার। তো এটা সবার শেষে আলোচনা করা উচিত। তো তার আগে আমি দেখে নিই, এটা সবার শেষে আমরা আলোচনা করব। ওকে, তো দেখুন আমি ওটা জানিয়ে দিলাম আপনাকে। তো এরপর দেখুন এখানে আপনাকে যেটা লিখতে হবে যে শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ, অর্থাৎ লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন। এখানে দেখুন বেশ কিছু রয়েছে, যে কিছু আইডেন্টিফাইড কন্ডিশন রয়েছে। এই কন্ডিশনের উপর বেস করে আমরা কিন্তু ফার্স্ট ফর্মেটিভ, সেকেন্ড ফর্মেটিভ, মানে এখানে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, আমরা কিন্তু 3টে পর্বে আমি বাচ্চাদের গ্রেড দেব বা নাম্বার দেব। তো এখানে দেখুন প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ তার বুদ্ধিমত্তার বৈচিত্র্য কেমন রয়েছে, কেমন ভাবে একটা বাচ্চা কোনো একটা জিনিসকে উপস্থাপন করতে পারছে। এরিয়া অফ ইন্টারেস্ট, অর্থাৎ মানে কোনো একটা জিনিসে বাচ্চাটার কি মানে ইন্টারেস্ট রয়েছে। ধরুন আমি নিজের মতো করে যদি এ বি সি ডি গ্রেড তৈরি করি, তাহলে ওর এরিয়া অফ ইন্টেলিজেন্স ফার্স্ট ফর্মেটিভে ভালো ছিল, তাহলে আমি তাকে এ দিলাম। যদি স্যাটিসফ্যাক্টরি ছিল তাহলে আমি তাকে বি দিলাম, এবং যদি রিকোয়ার মোর ইম্পর্টেন্স থাকে তাহলে আমি তাকে সি দিলাম। এইভাবে আপনি কিন্তু নাম্বারগুলো দেবেন। এরপর দেখুন আগ্রহের ক্ষেত্রে যেটা বললাম, তাহলে এখানে হচ্ছে আগ্রহ মানে কোনো জিনিসের প্রতি তার আগ্রহ রয়েছে কিনা। 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। তাহলে পজিটিভ অ্যাটিটিউড যদি থাকে, তাহলে এখানে দেখবেন বাচ্চাটার মানে যে কোনো জিনিসে নেগেটিভ অ্যাটিটিউড রয়েছে কিনা, ঠিক আছে। তাহলে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, মানে বাচ্চাটাকে আপনাকে সব সময় পর্যবেক্ষণ করতে হবে, বাচ্চাটা আপনার কি করছে স্কুলে এসে, ঠিক আছে। তো এখানে দেখুন এটা রয়েছে। তারপরে রয়েছে এক্সেপশনাল এবিলিটি। এক্সেপশনাল এবিলিটি রয়েছে কেমন, যে ব্যতিক্রমী। আপনার স্কুলে যে বাচ্চাটা পড়ছে সেটা কিন্তু ব্যতিক্রমী মনোভাবের মধ্যে, ঠিক আছে, মানে তার মধ্যে কিছু ইনভেনশন রয়েছে, সে ক্রিয়েটিভিটি রয়েছে। আপনি সেগুলো লক্ষ্য করবেন বাচ্চাটার মধ্যে, আপনি কি চেঞ্জেস দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এরপর ধরুন ফিচার্স অফ অ্যাংজাইটি, মানে উদ্বেগের বৈশিষ্ট্য মানে সমূহ, অর্থাৎ বাচ্চাটা আপনার কি করলো, উদ্বেগ, অর্থাৎ কোনো জিনিসের প্রতি তার অ্যাংজাইটি হলো কিনা। যদি হয় থাকে তাহলে আপনি কেমন নাম্বার দেবেন, আর যদি না হয়ে থাকে আপনি কেমন নাম্বার দেবেন। ওকে, তাহলে আমি ধরুন বাচ্চাটার মধ্যে হলো না, আমি তাকে কিন্তু এ দিলাম। যদি হয়ে যায় অ্যাংজাইটি, উদ্বিগ্ন, ভয় ভয় থাকছে, ওয়ারিড থাকছে, আতঙ্কিত থাকছে, তাহলে আমি তাকে হয়তো সি দিলাম বা ডি দিলাম, রিকোয়ার মোর ডেভেলপমেন্ট। ওকে, এরপর দেখুন এটা যেহেতু 7টা ইন্ডিকেটরের উপর বেস করে করতে হতো, এবার হচ্ছে লার্নিং গ্যাপস। ধরুন আপনি কোনো একটা টেক্সট পড়ালেন, আপনার বাচ্চাটা বুঝতে পারলো না, ঠিক আছে, তো তার কিছু তো গ্যাপ থেকে গেল, তাহলে সেই গ্যাপটা তার কতটা ফুলফিল হলো। আমি কিন্তু যদি না বুঝতে পারে, যেহেতু আমি মানে 3rd উইকের পর 4th উইকে আমি রিমিডিয়ালের গল্প বলছিলাম, তাহলে আমি সেই রিমিডিয়ালে তার যে লার্নিং গ্যাপস রয়েছে সেটাকে আমি কভার করে দেবো। ওকে, তারপরে রয়েছে বিশেষ শিক্ষণ প্রতিবন্ধকতা, স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিজ। যদি তার মধ্যে কোনো প্রতিবন্ধকতা দেখা যায়, ধরুন পড়তে পড়তে বাচ্চাটা পড়তে পারছে না, তার মানে কোনো বাধা বিপত্তি ক্রিয়েট হচ্ছে, আপনি কিন্তু সেটা লক্ষ্য রাখবেন, এবং লক্ষ্য রাখে বেস করে আপনার এই যে ডোমেন গুলো রয়েছে, এই আইটেমস গুলো রয়েছে 7টা আইটেমস, এর উপর বেস করে আপনি কিন্তু ফার্স্ট ফর্মেটিভ, সেকেন্ড ফর্মেটিভ এবং থার্ড ফর্মেটিভের ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজে আপনি কিন্তু এ বি সি ডি এরকম একটা আপনি নিজের মতো করে গ্রেড চালু করে আপনি নাম্বার দেবেন। ওকে, তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা দেখুন আপনাকে বললাম যে ব্যাপারটা, যে এখানে যেহেতু ফর্মেটিভ দুটো জিনিসের উপর বেস করে হচ্ছে, একটা হচ্ছে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন এর উপর বেস করে, আর আরেকটা রয়েছে যে বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস, অর্থাৎ আচরণে বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশসমূহ, এর উপর বেস করে আপনাকে কিন্তু করতে হবে। তো এখানে দেখুন অনেকগুলোই ইন্ডিকেটর রয়েছে, এই ইন্ডিকেটরের উপর বেস করে আমি কিন্তু ফর্মেটিভে নাম্বার দেব। তো এখানে দেখুন 4টা গ্রেড অলরেডি দেওয়াই রয়েছে। এখানে দেখুন এ বি সি ডি, অর্থাৎ এ মানে হচ্ছে ভেরি গুড, বি মানে গুড, সি মানে স্যাটিসফ্যাক্টরি, আর ডি মানে হচ্ছে রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট, আরো উন্নতি দরকার। তো এখানেও কিন্তু অনেকগুলো ইন্ডিকেটর রয়েছে, যে ইন্ডিকেটর গুলো আমাদেরকে জানতে হবে। তো দেখুন এখানে কিন্তু 10টি আইডেন্টিফাইড কন্ডিশন বা ইন্ডিকেটর রয়েছে, অর্থাৎ এই ইন্ডিকেটর অনুযায়ী কোন স্টুডেন্ট কোন ফর্মেটিভ এভলিউশনে কতটা প্রোগ্রেস করলো এটা আমাদেরকে দেখতে হবে।
তাহলে এই অনুযায়ী আমাদেরকে মার্কশিটের যে ঘরগুলো রয়েছে সেখানে কিন্তু আমাদেরকে গ্রেড দিতে হবে। ওকে, আপনি এ বি সি ডি করে দিতে পারেন, আপনি কিন্তু ক খ গ ঘ এগুলো দিতে পারেন। তো ধরুন আপনার ফার্স্ট যে ইন্ডিকেটরটা রয়েছে, আমরা ফার্স্ট যে ইন্ডিকেটরটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আত্মসচেতনতা, অর্থাৎ সেলফ অ্যাওয়ারনেস। বাচ্চাটা নিজে কতটা সচেতন, মানে নিজের সম্পর্কে কতটা জ্ঞান অর্জন করেছে, নিজে কি করছে না করছে, বাচ্চাটা নিজের সম্পর্কে কতটা জানে, এই জিনিসগুলো যদি আমরা দেখতে পাই তাহলে আমরা কিন্তু বাচ্চা ধরুন যদি দেখতে পাই তাহলে আমি তাকে এ দিব, যদি একটু অ্যাভারেজ দেখতে পাই আমি তাকে বি দেব। ধরুন দ্বিতীয় পর্বে ওর ভালো হয়েছে আমি তাকে এ দিলাম, তৃতীয় পর্বে কিন্তু অর্থাৎ থার্ড পেজে তার খারাপ হয়েছে বা মানে হচ্ছে তাহলে থেকে আমি তাকে কি দিব, স্যাটিসফ্যাক্টরি দিলাম। এইভাবে আপনি কিন্তু গ্রেডগুলো দেবেন। এবার দেখুন নেক্সট ইন্ডিকেটর রয়েছে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, অর্থাৎ একটা বাচ্চা আরেকটা বাচ্চার সাথে বা টিচারের সাথে কিভাবে ইন্টারঅ্যাকশন করছে, কিভাবে কথাবার্তা বলছে, এটা আপনি দেখে বুঝতে পারবেন। ওকে, নেক্সট হচ্ছে কোলাবোরেটিভ থিঙ্কিং অর ক্লাসিফিকেশন, মানে হচ্ছে কোলাবোরেটিভ থিঙ্কিং অর্থাৎ সমবেত চিন্তন। ওকে, মানে একটা জিনিসের সাথে আরেকটাকে রিলেট করে সে কেমন চিন্তা করছে, সে কিভাবে কোন জিনিসটাকে ভাগ করছে, অর্থাৎ কি বললাম যে কোলাবোরেটিভ থিঙ্কিং এবং ক্লাসিফিকেশন আমাদেরকে জানতে হবে। বাচ্চাটার মধ্যে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসকে রিলেট করতে পারছে কিনা, এইগুলো দেখে আমি কিন্তু এই ইন্ডিকেটরটার উপর বেস করে নাম্বার দেব। তারপর হচ্ছে এক্সপেরিয়েন্টাল মানে হচ্ছে লার্নিং স্কিল, অর্থাৎ অভিজ্ঞতা লব্ধ শিক্ষণ দক্ষতা, মানে কোনো একটা বাচ্চা কোনো একটা টেক্সট পড়ানোর পর সেখান থেকে কতটা অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে তার উপর বেস করে আমি এই 4টা গ্রেডকে দেব। এবার হচ্ছে গহীন চিন্তন, যেটাকে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং বলে থাকি। ওকে, তো ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে গল্প সেটাই যে একটা বাচ্চা কোনো একটা টেক্সট বা কোনো একটা পড়া বিষয় সম্পর্কে কতটা জ্ঞান অর্জন করতে পেরেছে, সেখান থেকে তার কিউরিসিটি কি জন্মাচ্ছে, তার মানে হচ্ছে সে গভীর চিন্তা করছে, তবেই তো তার মধ্যে মানে যে ক্রিটিসাইজ মানে যে ক্রিটিসিজম, ক্রিটিক্যাল থিঙ্কিং এইগুলো জন্মাচ্ছে। যদি বাচ্চাটার মধ্যে এগুলো জন্মায় তাহলে তাকে আমি এ দিব, যদি না জন্মায় তাহলে তাকে আমি সি দিব, বা আরো দরকার তাহলে তাকে আমি কিন্তু ডি দিব। এবং প্রতিটাই কিন্তু এটা ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, অর্থাৎ 3টে ফেজে ফরমেটিভ এভলিউশন হচ্ছে। আমি কিন্তু 3টে ফেজে 3বার তাকে জাজ করব। অর্থাৎ ফার্স্ট ফেজে ধরুন আমি ওকে সি দিলাম, তাহলে আমি কিন্তু সেকেন্ড ফেজে আমি তাকে সি নাও দিতে পারি, যেহেতু সে প্রোগ্রেস করেছে, আমি তাকে রিমিডিয়াল টিচিং করেছি, তাহলে আমি তাকে এও দিতে পারি, কারণ যদি সে প্রোগ্রেস করে থাকে। নেক্সট হচ্ছে মানে যে কম্পিউটেশনাল বা অ্যানালিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ গণন বা বিশ্লেষণমূলক চিন্তন, অর্থাৎ একটা বাচ্চা ক্লাসে কি ধরনের গুনতে পারছে বা যোগ করতে পারছে, গুণ করতে পারছে, বিয়োগ করতে পারছে, ভাগ করতে পারছে, তার মধ্যে কোনো অ্যানালিটিক্যাল থিঙ্কিং জন্মাচ্ছে কিনা, যে এই যে ধরো 2 আর 2 প্লাস 2 মানে হচ্ছে 4, ঠিক আছে, 2 প্লাস 2 মানে হচ্ছে 4, এই 4 কেন হলো, কেন কি জন্যে হয়েছে, এরকম করে বাচ্চাটার মধ্যে যদি অ্যানালিটিক্যাল থিঙ্কিং আমরা ক্রিয়েট করতে পারি তাহলে আমরা কিন্তু এই এ বি সি ডি এই 4টা গ্রুপে নাম্বার দেব। ঠিক আছে, এরপর হচ্ছে সমস্যা সমাধানের সামর্থ্য, সমস্যা সমাধানের সামর্থ্য ও সার্থক উদাহরণ নির্মাণ, অর্থাৎ প্রবলেম সলভিং অ্যাবিলিটি, ড্রয়িং এফেক্টিভ কনক্লুশন। সমস্যা সমাধানের সামর্থ্য অর্থাৎ ধরুন কোনো একটা প্রবলেম বাচ্চাটার ক্ষেত্রে অ্যারাইজ হলো, ঠিক আছে, তো বা কোনো একটা স্কুলে কোনো একটা প্রবলেম হলো, সেই প্রবলেমটা আপনি যে বাচ্চাটাকে অবজার্ভ করছেন সেই বাচ্চাটা কেমন ভাবে সলভ করলো, সে সমাধান করতে পারলো কিনা, বা যদি পেরেছে সে কতটুকু পেরেছে, এইসব বিষয়গুলো কিন্তু আমি লক্ষ্য করব। ঠিক আছে, এবার ধরুন যদি পুরোপুরি সমাধান করে দেই তাহলে আলাদা 1 নাম্বার দেব, যদি অর্ধেকটা সমাধান করে থাকে তাহলে কিন্তু আলাদা আমি গ্রেড বসাবো। এবার হচ্ছে ডিসিশন মেকিং স্কিল, অর্থাৎ কোনো একটা বিষয়ে ধরুন আপনি আপনার স্কুলে কি করছেন, বাচ্চাদের নিয়ে একটা পিকনিক অর্গানাইজ করবেন, ঠিক আছে, তো এখানে পিকনিক অর্গানাইজ কেমন হবে, কিভাবে হবে, ধরুন কোনো একটা বাচ্চাকে দায়িত্ব দিয়ে দিলেন, মানে আপনি পরীক্ষা নিচ্ছেন, ঠিক আছে, মানে এখানে অ্যাকচুয়ালি ফরমেটিভ এভলিউশনটা হচ্ছে সেটাই যে বাচ্চার মানে অজান্তে আপনি বাচ্চার সম্পর্কে জেনে যাচ্ছেন পুরোটা, ঠিক আছে, তো ধরুন এখানে তার মধ্যে যদি সেই মানে এটা থাকে, ক্রিয়েটিভিটিটা থাকে যে কোনো একটা জিনিস সম্পর্কে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, তাহলেই কিন্তু মানে আপনি তাকে এই গ্রেড নাম্বার দেবেন। ঠিক আছে,
তারপরে যে ক্রিয়েটিভ প্রেজেন্টেশন স্কিল, অর্থাৎ সৃজনশীল বা যেটাকে আমরা নান্দনিকতার গল্প বলি, বাচ্চাটার মধ্যে ক্রিয়েটিভিটি কি রয়েছে, সে মানে পড়াশোনা ছাড়াও আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের সাথে কেমন ভাবে যুক্ত, সে কি কি জিনিস তৈরি করতে পারছে না পারছে ইত্যাদি ইত্যাদি। তারপর হচ্ছে নান্দনিক বোধগম্যতা, তাহলে এই ক্রিয়েটিভ প্রেজেন্টেশন এবং নান্দনিক বোধগম্যতা প্রায় একই জিনিস, ঠিক আছে। তো এর উপর বেস করে আমি কিন্তু নাম্বার দেব। সবশেষে মানে শিক্ষকের নাম্বার থাকবে, যে শিক্ষকের নাম্বার ওভারঅল এই 10টা স্কিলের উপর বেস করে শিক্ষক একটা নাম্বার বসাবেন, ঠিক আছে। তো তার উপর বেস করে তার মার্কশিট জেনারেট হয়ে যাবে। তো দেখুন এখানে ফরমেটিভ এভ্যালুয়েশনের ক্ষেত্রে তারপরে যেটা রয়েছে, তো এখানে দেখুন সবশেষে থাকবে আপনার এই মার্কশিটের সবশেষে থাকবে হচ্ছে ক্লাস টিচারের সই, অর্থাৎ ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশনে সই করলেন, সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশনে সই করলেন, থার্ড সামেটিভ এভ্যালুয়েশনে সই করলেন, হেড অফ দ্য ইনস্টিটিউশনের সই থাকবে, আর এখানে গার্জেনের প্রতিটি এভ্যালুয়েশনে প্রতিটি সই থাকবে। ওকে, তো এরপর দেখুন একেবারে সর্বটপে আমাদের যেটা আলোচনা আমরা বললাম যে আগে জিনিসটা বোঝে নি ফরমেটিভ, তারপর আমরা আলোচনা করব। তো একেবারে টপে আমাদের রয়েছে 15টা স্কিল। 15টা জিনিসের উপর বেস করে একটা বাচ্চার ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল, অর্থাৎ ব্যক্তিত্ব এবং জীবন শৈলী মানে সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। তো এখানেও দেখুন ঠিক একই জিনিস রয়েছে, যে 4টা গ্রেড রয়েছে এ বি সি ডি, যেখানে এ মানে ভেরি গুড, বি মানে গুড, সি মানে স্যাটিসফ্যাক্টরি, ডি মানে হচ্ছে রিকোয়ার মোর ডেভেলপমেন্ট। এ সম্পর্কে আমরা কিন্তু জানতে পারবো, এবং দেখুন এখানে যে একটা বাচ্চার পুরো প্রোগ্রেসটা জানতে পারবো আমরা এখানে। তাহলে এখানে রয়েছে টোটাল 15টা স্কিল। এই 15টা স্কিল সম্পর্কে আমরা যদি একটা সঠিক ধারণা অর্জন করতে পারি, তাহলে কিন্তু একটা বাচ্চার ক্লাস 1 থেকে 4 পর্যন্ত আমরা সঠিক প্রোগ্রেস করতে পারবো। ক্লাস 1 থেকে 8 পর্যন্ত একটা বাচ্চা সম্পর্কে আমরা যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারবো, এবং এই 15টা স্কিল যদি আমরা বাচ্চাটার মধ্যে জাজ করি, তাহলে কিন্তু আমরা একটা সঠিক জায়গায় উপনীত হতে পারবো। তো প্রথম যে স্কিলটা রয়েছে সেটা হচ্ছে লিসেনিং স্কিল, অর্থাৎ আমাদের যে LSRW, যেটা লিসেনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং, যেটাকে আমাদের মানে রিসেপটিভ স্কিলের মধ্যেই ধরায়, অর্থাৎ একটা বাচ্চা আপনি কি পড়ালেন সেটা কতটুকু শুনতে পেল। তো ধরুন এখানে ক্লাস 1-এ সে মানে কম শুনেছে, তাহলে আমি তাকে ডি দিয়েছি, ঠিক আছে। এবার ধরুন সেই বাচ্চাটাই ক্লাস 2-এ উঠে গেল, তাহলে এই ক্লাস 1-এর রেজাল্টের উপর বেস করে, এবং ধরুন সে অনেকটা প্রোগ্রেস করেছে, তাহলে আমি এখানে তাকে সি দিলাম। এবার দেখুন ক্লাস 3-তে সেই বাচ্চাটাই অনেক প্রোগ্রেস করেছে, তখন আমি তাকে এ দিলাম, এবং ক্লাস 4-এ আরো ভালো করেছে, আমি এ দিলাম। তাহলে একটা বাচ্চার দেখুন 4 বছরে 1 2 3 4 এই 4 বছরে কিন্তু পুরো প্রোগ্রেসটা একটা পাতার মধ্যে থেকে গেল। ওকে, তো এবার প্রশ্ন আপনার মনে জাগতেই পারে, তো এই 4 বছর কি রেজাল্ট আপনাকে রাখতে হবে? দেখুন যদি অ্যাভেলেবিলিটি থাকে, অর্থাৎ প্রতি ক্লাসে দিয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে ফার্স্ট মানে ধরুন একটা বাচ্চা আপনার ক্লাস 1-এ পড়ছে, তাকে আপনি এই লাইফ স্কিলের যে ব্যাপারটা রয়েছে, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি এন্ড লাইফ স্কিল, ব্যক্তিত্ব জীবনশৈলীর বিকাশে ক্লাস 1-এ আপনি তাকে ডি দিয়েছেন, ফার্স্ট ইন্ডিকেটর। ক্লাস মানে যে 2-এ সে কিন্তু সি পেল, তাহলে আপনাকে দুটোই লিখতে হবে, ক্লাস 1-এ সে ডি পেয়েছে, ক্লাস মানে হচ্ছে 2-এ সে সি পেয়েছে, এই দুটো জিনিসেই কিন্তু আপনাকে লিখতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে কমিউনিকেশন স্কিল, অর্থাৎ একটা বাচ্চা অন্য একটা বাচ্চার সাথে বা টিচারের সাথে কেমন করে কমিউনিকেট করছে, সেটা ক্লাস 1-এ কেমন হলো, এ হয়েছে, ক্লাস বিতে মানে যে ক্লাস 2-এ তার একটু কম হয়েছে, তখন তাকে আমি সি দিলাম, ক্লাস 3-তে একটু বেশি হয়েছে, বি দিলাম, আর ক্লাস এতে আরো ভালো হয়েছে, তাকে আমি কিন্তু এ দিলাম। ওকে, এরপর দেখো এমপ্যাথি স্কিল। এমপ্যাথি মানে হচ্ছে সমানুভূতি। সমানুভূতি মানে কি, এর আগে আমাদের ছিল সহানুভূতি বা সহযোগিতা, কোঅপারেশন। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এমপ্যাথি বা সমানুভূতি। সমানুভূতি মানে কি, যে অন্যের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করা, ঠিক আছে। তো এটা হচ্ছে সমানুভূতি। তাহলে একটা ক্লাস 1-এর বাচ্চার মধ্যে কি ধরনের সমানুভূতি হয়েছে সেটা আমি এখানে লক্ষ্য করব।
ক্লাস 2 এ সেটাকে কতটা প্রোগ্রেস করতে পেরেছে সেটা আমি লক্ষ্য করব, ক্লাস 3 তে সে আরো কতটা পেরেছে সেটা আমি লক্ষ্য রাখবো। তাহলে এইভাবে আমরা কিন্তু একটা বাচ্চার মধ্যে সমানুভূতি, অর্থাৎ প্রতিটি জিনিসকে বাচ্চাটা সমান চোখে দেখবে, এই জিনিসটা কিন্তু আমরা বাচ্চাটার মধ্যে ক্রিয়েট করব। 4 নাম্বার দেখো কোঅপারেশনের দক্ষতা। কোঅপারেশন মানে সহযোগিতা। ধরো একটা বাচ্চা কোনো একটা পাচ্ছে না, তাহলে অন্য আপনি যে বাচ্চাটাকে অবজার্ভ করছেন সেই বাচ্চাটা ওই বাচ্চাটাকে সাহায্য করছে কিনা কোনো একটা কাজ করতে। ওকে, তো এইটাকে বলছি আমরা সহযোগিতার দক্ষতা বা কোঅপারেশন স্কিল। এরপর হচ্ছে কথোপকথনের স্কিল। কথোপকথন মানে হচ্ছে কনভারসেশন, ঠিক আছে, মানে যেটাকে আমরা ইন্টারঅ্যাকশনের গল্প বলি, অর্থাৎ একটা বাচ্চা মাস্টার বা শ্রেণীকক্ষের অন্যান্য ছাত্রছাত্রীর সাথে কিভাবে কথা বলছে, এই কথা বলার উপর বেস করে আমরা কিন্তু তার ঠিক করব। ঠিক আছে, সে যদি ক্লাস 1 এ ভালো কথা বলে তাহলে আমি তাকে এ মার্কস দেব, ক্লাস সি তে যদি একটু কম কথা বলে মানে ক্লাস বি তে, তাহলে আমি তাকে বি মার্কস দেব। তারপরেও যদি ক্লাস মানে যে 3 তে সে কথাই বললো না তখন তাকে আমি ডি মার্কস দেব। কিন্তু ক্লাস 4 এ সেই বাচ্চাটাকে বোঝানোর পরে সে কিন্তু বিশাল ডেভেলপ করেছে, তখন আমি তাকে আবার এ দিব। অর্থাৎ এই 4টা গ্রেড 1 2 3 4 এই 4টা গ্রেড কিন্তু আপনাকে যথেষ্ট মানে যত্ন সহকারে রাখতে হবে, তবেই কিন্তু আপনি যে ক্লাস 1 এর মার্কসটা ক্লাস 2 এ দিতে পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে বন্ধুত্ব স্থাপনের দক্ষতা, অর্থাৎ বাচ্চাদের মধ্যে মানে যে বন্ধুত্ব পাতানোর প্রবণতা রয়েছে কিনা, বাচ্চারা বন্ধুত্ব করছে কিনা, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। ঠিক আছে, যে এখানে দল বিভাগ হয়েছে কিনা, এখানে 5টা মানে 5টা বাচ্চা একদিকে 7টা বাচ্চা একদিকে, তাহলে এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে বন্ধুত্ব স্থাপনের সক্ষমতা, ওকে, বা দক্ষতা। তারপর হচ্ছে দ্বন্দ্ব নিরসন বা সমস্যা সমাধানের দক্ষতা, কনফ্লিক্ট রেজুলেশন আর প্রবলেম সলভিং স্কিল। অর্থাৎ ধরুন বাচ্চাদের মধ্যে ঝগড়া লাগছে, বাচ্চাদের মধ্যে লড়াই হয়ে গেল, ওকে, তো এই লড়াইকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন, মানে আপনার বাচ্চা একটা লড়াইকে কিভাবে কন্ট্রোল করবে, তাহলে কি যে সমস্যা ক্রিয়েট হচ্ছে সেই সমস্যাটা কিভাবে সমাধান হবে। তাহলে ধরুন বাচ্চাটা সমস্যা সমাধান করে দিল ক্লাস 2 এ বা ক্লাস 3 তে করলো, আমি তাকে এ দিলাম। ক্লাস 1 এ সেই বাচ্চাটা সেই ঝগড়াটা সমাধান করতে পারেনি, তাহলে তিনি কিন্তু বুঝিয়েছিলেন, আমি কিন্তু তাকে সি দিলাম। ওকে, তাহলে এইভাবে আপনি নাম্বার দেবেন। এরপর দেখুন 8 নাম্বার পয়েন্টটা নিয়ে যেটা আমরা আলোচনা করব, তো দেখুন এখানে মানসিক চাপ মোকাবিলার দক্ষতা, অর্থাৎ স্ট্রেস কপিং স্কিল। স্ট্রেস মানে হচ্ছে দেখুন কোনো কাজ করতে গিয়ে, কোনো ম্যাথ বা কোনো আদার্স কিছু কাজ করতে গিয়ে মানসিক চাপ পড়েই থাকে, তো সেই চাপ মানে কমে যাওয়ার ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা যদি ফলপ্রসূ হয়ে থাকে তাহলে আমরা তাকে সেই মতো করে নাম্বার প্রোভাইড করব। ওকে, তারপর হচ্ছে ডিসিশন মেকিং স্কিল, অর্থাৎ কোনো একটা কাজ সে সঠিকভাবে, বিদ্যালয়ে সরস্বতী পূজা হচ্ছে, তাহলে সেই সরস্বতী পূজাটা কেমন হবে, কেমন ভাবে হবে, কেমন করলে সুবিধা হবে, এই সব সম্পর্কে আলোচনা করার সুবিধার্থে একটা বাচ্চা যদি ডিসিশন মানে নিতে পারে, তাহলে আমরা কিন্তু যদি নিতে পারে তাহলে আমি তাকে এ দেব, যদি না নিতে পারে তাহলে আমি তাকে বি দেব, যদি একটু কম নিয়েছে তাহলে বি দিলাম, যদি আরো কম নিয়েছে তাহলে আমি সি দিলাম, এরপর যদি কিছুই নাই তখন তাকে আমি ডি দিলাম। ওকে, এবার হচ্ছে পারস্পরিক সম্পর্ক রক্ষার দক্ষতা, ইন্টারপার্সোনাল স্কিল, যেটাকে আমরা বন্ধুত্ব স্কিলের মতোই ধরি। তাহলে এখানে দেখো বন্ধুত্ব, তাহলে ফ্রেন্ডশিপ এখানে বাচ্চারা একে অপরের সাথে কেমন করছে, তাহলে এই জিনিসটা কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে, তবেই কিন্তু পারস্পরিক সম্পর্ক রক্ষার দক্ষতা আমরা একটা বাচ্চার মধ্যে জাজ বা বিচার করতে পারবো। নেক্সট হচ্ছে অর্গানাইজেশনাল স্কিল, অর্থাৎ সাংগঠনিক দক্ষতা, মানে যেমন লিড করে নিয়ে যাওয়া, তাহলে সেই লিড করে নিয়ে যাওয়াটা আমি একটা বাচ্চাদেরকে এক জায়গায় জড়ো করতে পারছি কিনা, হ্যাঁ, তাহলে এই জিনিসটা কিন্তু আমরা বলছি সাংগঠনিক দক্ষতা, অর্থাৎ একটা বাচ্চাকে জড়ো করে একটা সংগঠন তৈরি করা। ওকে, এরপরে দেখো ইমোশন কন্ট্রোল স্কিল, অর্থাৎ একটা বাচ্চার যে আবেগ রয়েছে সেই আবেগটা বাচ্চাটা কতটা কন্ট্রোল করতে পারছে, কতটা নিয়ন্ত্রণ করতে পারছে, এটা আমাদেরকে কিন্তু দেখতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি যে শ্রদ্ধা জ্ঞাপনের দক্ষতা, অর্থাৎ ওই বাচ্চাটা স্কুলের টিচারদের কেমন শ্রদ্ধা করছে, তার দাদা দিদিদের কেমন করে কথা বলছে, এই জিনিসটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপর দেখা হচ্ছে দৃঢ় মত প্রকাশের দক্ষতা বা ইতিবাচক মনোভাব।
ওকে, তাহলে একটা বাচ্চা কিভাবে কতটা মত প্রকাশ করতে পারলো, তাহলে তার মত প্রকাশটা কতটা ফলপ্রসূ হলো, এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাহলে দৃঢ় মত প্রকাশের দক্ষতা বা ইতিবাচকের মনোভাব, অর্থাৎ একটা বাচ্চা কেমন ভাবে কাজ করছে সেটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে আমাদের। তবেই কিন্তু আমরা একটা বাচ্চার কি করতে পারবো, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা তার মানে হচ্ছে হোলিস্টিক রিপোর্ট কার্ড প্রিপেয়ার করতে পারবো। এরপর হচ্ছে লিডারশিপ, অর্থাৎ একটা বাচ্চা তার স্কুলকে কেমন ভাবে রিপ্রেজেন্ট করবে, অন্য বাচ্চাদের থেকে নিজেকে কিভাবে আলাদা করবে, ঠিক আছে। তাহলে সেই বাচ্চাটা এই কাজটা করো না, ওই কাজটা করো না, ঠিক আছে, তাহলে এই কাজটা করো না, ওই কাজটা করো না, পুরো পর্যবেক্ষণ করতে পারবে। এবং সে কিন্তু খুব সহজেই মানে যে লিডারশিপ হয়ে কিন্তু ওপরে উঠে যেতে পারবে। ধরুন বাচ্চাটার মধ্যে যদি আমরা খুব ভালো লিডারশিপ ক্যারেক্টারিস্টিক দেখি, তাহলে সেই বাচ্চাটা কি হবে, লিডারশিপ থাকলে আমরা তাকে কি মানে ধরুন 1 এ তার লিডারশিপ নেই, তাহলে 1 এ তাকে আমি সি দিলাম, এটা কিন্তু আপনি ভালো করে খাতায় তুলে রাখবেন। ওকে, সি দিলাম। এবার দেখুন মানে ক্লাস 2 এ সে অনেক বোঝানোর পর একটু কি হয়েছে যে তো এখানে দেখো যদি বাচ্চাটা কোনো লিড করে নিয়ে যেতে পারে, ধরুন যদি মানে একটু বোঝানোর পর তার ডেভেলপ হয়েছে, তখন তাকে আমি সি দিলাম। ক্লাস 3 তে সে আরো ভালো প্রোগ্রেস করেছে, তাকে আমি এ দিলাম। ক্লাস 4 এ আরো ভালো করেছে, তখন তাকে আমি আবারও এ দিলাম। তাহলে তাহলে দেখুন এই গেল হচ্ছে হোলিস্টিক রিপোর্ট কার্ডের যে মানে যে 3টে ভাগ। এই 3টে ভাগে দেখুন একটা 1 2 এবং 3, এই 3টে ভাগ। এই 3টে ভাগে দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে যে কি রয়েছে, স্কিল দেওয়া রয়েছে, ইন্ডিকেটরস দেওয়া রয়েছে। এই ইন্ডিকেটরের উপর বেস করে আপনি কিন্তু একটা বাচ্চার হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড প্রিপেয়ার করতে পারেন। তাহলে দেখুন এ মানে হচ্ছে এখানে 1, এখানে কিন্তু 7টা রয়েছে, 2 এখানে কিন্তু 10টা রয়েছে, এখানে কিন্তু 15টা রয়েছে, ঠিক আছে। তাহলে 7টা 10টা 15টা, 7টার ইন্ডিকেটরের উপর বেস করে আপনি হোলিস্টিক রিপোর্ট কার্ড মানে যে প্রোগ্রেস রিপোর্ট কার্ড বানিয়ে নেবেন। 10টার উপর বেস করে 10টা ইন্ডিকেটরের উপর বেস করে আপনি হোলিস্টিক রিপোর্ট কার্ড প্রিপেয়ার করে নেবেন। 15টি হোলিস্টিক রিপোর্ট কার্ড বানাতে হবে, তাহলে 15টি ইন্ডিকেটরের উপর বেস করে আপনি হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড বানাতে পারবেন। তো এই হচ্ছে আজকের এই আলোচনা, আশা করি আপনারা যথেষ্ট উপকৃত হবেন এবং যে যার সার্কেলে আপনারা যোগাযোগ করবেন, খুব তাড়াতাড়ি এই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড তৈরির ট্রেনিং দেওয়া হবে। তো যাই হোক, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়াকে একটু সাবস্ক্রাইব করে নেবেন মনে করে। হ্যাঁ, আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ।